বিবিসি বাংলা। এখন সন্ধ্যা 7:30। একটু পরেই শুনবেন সর্বশেষ বিশ্ব সংবাদ। আপনারা বিবিসি শুনছেন ঢাকায় FM 100, চট্টগ্রামে 88.8, রাজশাহীতে 88.8। আপনারা যেখানে আছেন, বিবিসি আপনার সাথেই আছে। বিবিসি বাংলার প্রবাহে এখনকার প্রধান খবর। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে কারচুপি নিয়ে ডোনাল্ড ট্রাম্পের মতের বিরোধিতা করায় শীর্ষ এক নির্বাচনী কর্মকর্তা বরখাস্ত। বাংলাদেশে 50,000 মেট্রিক টন চাল আমদানি করার জন্য টেন্ডার ঘোষণা করেছে সরকার। খাদ্যে স্বয়ংসম্পূর্ণ দেশটিকে হঠাৎ চাল আমদানি করতে হচ্ছে কেন? পুরো যে আমাদের সংগ্রহের লক্ষ্য ছিল খাদ্য মন্ত্রণালয়ে, তারা সেটা সংগ্রহ করতে পারে না। যে মজুদ ছিল সেটা কমে গিয়েছে। করোনা মহামারীর কারণে আমাদেরকে অনেক এবার সরকারকে বিনামূল্যে খাদ্য দিতে হয়েছে। এই প্রেক্ষিতে আমরা মনে করছি যে চাল আমাদেরকে আমদানি করতেই হবে। আর বেসরকারি মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানগুলো শিক্ষার্থীদের কাছ থেকে টিউশন ফি ছাড়া আর কোনো অর্থ নিতে পারবে না বলছে কর্তৃপক্ষ। এসব নিয়েই বিবিসি বাংলার আজকের প্রবাহ। বিবিসি বাংলার সান্ধ্য অনুষ্ঠান প্রবাহে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি পুলক গুপ্ত। রেডিওতে শর্টওয়েভ ছাড়াও অনুষ্ঠানগুলো আপনারা শুনতে পাচ্ছেন FM প্রচার তরঙ্গে বাংলাদেশের বড় শহরগুলোতে আর বিশ্বব্যাপী bbcbangla.com এই ওয়েবসাইটে। এখনকার প্রধান খবর। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে কারচুপি নিয়ে ডোনাল্ড ট্রাম্পের মতের বিরোধিতা করায় শীর্ষ একজন নির্বাচনী কর্মকর্তাকে বরখাস্ত করা হয়েছে। মিস্টার ট্রাম্প বলছেন যে নির্বাচনের বিশ্বাসযোগ্যতা নিয়ে গুরুতর ভুল কিছু মন্তব্য করার জন্য তিনি সাইবার ও অবকাঠামোগত নিরাপত্তা এজেন্সি বা সিসার প্রধান ক্রিস ক্রেবসকে বরখাস্ত করেছেন। 3রা নভেম্বর অনুষ্ঠিত যুক্তরাষ্ট্রের নির্বাচনে ডেমোক্র্যাট জো বাইডেনের কাছে পরাজিত হয়েছেন মিস্টার ট্রাম্প, কিন্তু এখনও তিনি ফলাফল মেনে নেননি। আরও শুনুন আফরোজা নীলার কাছে। যুক্তরাষ্ট্রের স্বরাষ্ট্র দপ্তর হোমল্যান্ড সিকিউরিটির গুটিকয় শীর্ষ কর্মকর্তাদের মধ্যে ক্রিস্টোফার ক্রেব হচ্ছেন একজন যারা গত সপ্তাহে ঘোষণা করেছিলেন যে যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে সুরক্ষিত নির্বাচন অনুষ্ঠিত হয়েছে গত 3রা নভেম্বর। ওই নির্বাচনে ডেমোক্রেট জো বাইডেনের কাছে পরাজিত হয়েছেন ডোনাল্ড ট্রাম্প, কিন্তু এখন পর্যন্ত পরাজয় মেনে নিতে অস্বীকৃতি জানিয়ে চলেছেন তিনি। কোনো রকম তথ্য প্রমাণ ছাড়াই মিস্টার ট্রাম্প সেই নির্বাচনে ব্যাপক কারচুপির অভিযোগ তুলেছেন। মিস্টার ক্রেবস ছিলেন যুক্তরাষ্ট্রের সাইবার ও অবকাঠামোগত নিরাপত্তা সংক্রান্ত দফতর সিসার প্রধান, এবং সিসারই একটি ওয়েবসাইট থেকে নির্বাচন সংক্রান্ত বিভ্রান্তিকর তথ্য বা গুজব খণ্ডন করা হতো। এর বেশিরভাগ প্রভাব পড়ে স্বয়ং প্রেসিডেন্ট ট্রাম্পের ওপরেই। হোয়াইট হাউস থেকে এর কয়েকদিন আগেই সিসার সহকারী পরিচালক ব্রায়ান ওয়্যারকে পদত্যাগ করতে বলা হয়েছিল, আর এবার বরখাস্ত করা হলো এর প্রধান ক্রিস ক্রেবকেই। অবশ্য বরখাস্ত হলেও এই নিয়ে মিস্টার ক্রেবসের বক্তব্যে কোনো আক্ষেপ দেখা যায়নি। বরখাস্ত হওয়ার কিছুক্ষণ পরেই মিস্টার ক্রেবস যে টুইট করেছেন সেখানে তিনি বলেন তিনি এই পদে কাজ করতে পেরে সম্মানিত বোধ করছেন এবং তারা সঠিক কাজটাই করেছেন। তাছাড়া আরেক টুইটে তিনি মিস্টার ট্রাম্পের একটি অভিযোগ খণ্ডন করেন, যেখানে মিস্টার ট্রাম্প দাবি করেছিলেন যে অনেকগুলো রাজ্যে তার ভোট জো বাইডেনের নামে পাল্টে দিয়েছে। মিস্টার ক্রেবস টুইটারে বলেছেন, নির্বাচনী পদ্ধতি জালিয়াতির যে অভিযোগ তোলা হয়েছে 59 জন নির্বাচনী নিরাপত্তা কর্মকর্তা একমত হয়েছেন যে আমাদের জানামতে কোনো ঘটনাতেই এরকম অভিযোগের ভিত্তি নেই এবং প্রযুক্তিগতভাবেও সেটা সম্ভব নয়। আফরোজা নীলা। বাংলাদেশে 50,000 মেট্রিক টন চাল আমদানি করার জন্য টেন্ডার ঘোষণা করেছে কর্তৃপক্ষ। গত 3 বছরের মধ্যে চাল আমদানির সিদ্ধান্ত এটাই প্রথম। সরকার বলছে যে মোট 5 লাখ মেট্রিক টন চাল আমদানির পরিকল্পনা করা হয়েছে। বাংলাদেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হলেও এ মৌসুমে পর্যাপ্ত পরিমাণ ধান সংগ্রহ করতে না পারা এবং মজুদ কমে যাওয়ার কারণেই এ ধরনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে কর্তৃপক্ষ বলছে। তবে অর্থনীতিবিদরা বলছেন যে বাজারে চালের দাম স্থিতিশীল রাখতে এই ধরনের পদক্ষেপ দরকারি। এ নিয়ে শুনুন ঢাকা থেকে মুন্নি আক্তারের প্রতিবেদন।
বিশ্বের তৃতীয় সর্বোচ্চ উৎপাদনকারী দেশ হিসেবে বাংলাদেশ বছরে 3.5 কোটি লাখ টন ধান উৎপাদন করে থাকে। সেদিক থেকে বাংলাদেশ অভ্যন্তরীণ চালের চাহিদা মেটানোর ক্ষেত্রে গত 3 বছরে স্বয়ংসম্পূর্ণই ছিল। কিন্তু চলতি বছরের 16 নভেম্বর সরকার 50,000 টন চাল আমদানি করতে টেন্ডার ঘোষণা দেয়। কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক বলছেন, সব মিলিয়ে 5 লাখ টন চাল আমদানির পরিকল্পনা রয়েছে সরকারের। কিছু চাল আমাদেরকে আমদানি করতেই হবে, সেটা সীমিত পরিমাণ 5-6 লক্ষ টন চাল। এটার একটা উচ্চ পর্যায়ের মিটিং এ আমাদের সিদ্ধান্ত হয়েছে। আন্তঃমন্ত্রণালয় একটা কমিটি আছে, সেই কমিটির মিটিং এ আমরা সিদ্ধান্ত নিয়েছি কিছু চাল আমরা আমদানি করব এবং সেই পরিকল্পনার আওতায় এই 50,000 টনের চালের টেন্ডার খাদ্য মন্ত্রণালয় দিয়েছে। পর্যায়ক্রমে আরো চাল কিনতে থাকবে তারা। ধান উৎপাদনের মৌসুম অনুযায়ী 2-1 সপ্তাহের মধ্যেই আমন ধান উঠতে শুরু করবে। এমন সময়ে সরকার কেন চাল আমদানি করতে চাইছে, এমন প্রশ্নের উত্তরে কৃষিমন্ত্রী জানান, চলতি বছর 36টি জেলায় দীর্ঘ সময় ধরে বন্যা এবং অস্বাভাবিক বৃষ্টিপাতের কারণে আমনের উৎপাদন 15% কম হতে পারে। এছাড়া গত ধানের মৌসুমেও সরকারের বেঁধে দেয়া দামের তুলনায় বাজার দর বেশি থাকায় কৃষকদের কাছ থেকে ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা প্রায় 20 লাখ টনের মতো থাকলেও সংগ্রহ করা গেছে এর মাত্র অর্ধেক। আর কোভিডের কারণে ন্যায্য মূল্যে চাল বিক্রি এবং বিনামূল্যে দরিদ্র এবং নিম্নবিত্তদের মাঝে চাল বিতরণের কারণে সরকারি মজুদও কমে এসেছে। এসব কারণেই চাল আমদানির সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক। চালের দাম একটু কম থাকাতে আমরা বুড়োর যে আমাদের সংগ্রহের লক্ষ্য ছিল খাদ্য মন্ত্রণালয়ে, তারা সেটা সংগ্রহ করতে পারে নাই। এতে করে আমাদের খাদ্যের যে মজুদ ছিল সেটা কমে গিয়েছে। করোনা মহামারীর কারণে আমাদেরকে অনেক এবার সরকারকে বিনামূল্যে খাদ্য দিতে হয়েছে। গুদামের যে খাবার ছিল সেটা অনেক কমে গিয়েছে। আমনেও আমাদের যে লক্ষ্যমাত্রা, এটা আমরা আগেই বুঝতে পেরেছিলাম যে লক্ষ্যমাত্রা সম্ভব না। তো এই প্রেক্ষিতে আমরা মনে করছি যে চাল আমাদেরকে আমদানি করতেই হবে। এদিকে যুক্তরাষ্ট্রের কৃষি বিভাগের করা এক প্রতিবেদন বলছে, বন্যা, ঘূর্ণিঝড় আম্পান আর অতিবৃষ্টির কারণে এবছর বাংলাদেশে কাঙ্ক্ষিত লক্ষ্যমাত্রায় ধান উৎপাদিত হয়নি। সেই সাথে কোভিডকালীন এবং পরবর্তী সময়ে মানুষের ভাত খাওয়ার পরিমাণ বেড়ে গেছে, ফলে বেড়েছে চালের চাহিদাও। পুষ্টিবিদরা বলছেন, করোনাকালীন সময়ে অন্য খাদ্যের দাম বেড়ে যাওয়ায় মানুষ ভাতের উপর বেশি নির্ভরশীল হয়ে পড়েছে, বলছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের খাদ্য এবং পুষ্টিবিজ্ঞান বিভাগের শিক্ষক অধ্যাপক নাজমা শাহিন। এখন যেহেতু অন্য জিনিসের দাম বেড়ে গেছে, মানুষের ইনকাম কমে গেছে, তারা এখন ডাইভার্সিফাইড ফুড এফোর্ড করতে পারছে না, যার ফলে আবার তাদের রাইসের ডিপেন্ডেন্সিটা বাড়তেছে। এখন তাকে তো পেট ভরাতে হবে, তো সে পেট ভরাতে যে বিভিন্ন ধরনের খাবার ফুড এফোর্ড করতে পারছে না, তো সেই ক্ষেত্রে তখন রাইসটাই খায়। এদিকে অর্থনীতিবিদরা বলছেন, সরকারের খাদ্য ভাণ্ডারে 15 থেকে 16 লাখ মেট্রিক টন চালের মজুদ থাকা উচিত, কিন্তু চলতি বছর এটি কমে 8 লাখ মেট্রিক টনে নেমে এসেছে। এমন পরিস্থিতিতে মধ্যস্বত্বভোগীরা সুযোগ নিয়ে যাতে চালের দাম বাড়িয়ে দিতে না পারে, তার জন্য সরকারকে মজুদ বাড়াতে হবে। সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডির গবেষক ডক্টর মোস্তাফিজুর রহমান বলেন, চালের দাম নিম্ন এবং মধ্যবিত্ত শ্রেণীর হাতের নাগালে রাখতে হলেও এই মুহূর্তে আমদানি করাটা জরুরি। আমদানিটা যদি আরেকটু আগে তারা চিন্তা করতেন, তাহলে কিন্তু বাজারে এই অস্থিতিশীলতাটা হয়তো কম হতো। অনেকেরই আয় কমে গেছে। এরকম একটা সময় বাজারে চালের মূল্য প্রায় 30% বৃদ্ধি, এটা তো স্বল্প এবং নিম্ন মধ্যবিত্তের উপরে বেশ বড় একটা চাপ সৃষ্টি করেছে। আমদানি করে রিজার্ভটা বাড়ানো এবং সরকারের কিছু ওপেন মার্কেট সেল ইত্যাদি করা, সেফটি নেট প্রোগ্রামে চাল বিতরণ আরো বেশি করা, এগুলোর একটা প্রয়োজন আছে বলে আমার মনে হয়। এদিকে চাল আমদানির সিদ্ধান্ত কৃষকদের ধানের দাম পাওয়ার ক্ষেত্রে কোনো বাধা সৃষ্টি করবে কিনা, এমন আশঙ্কা নাকচ করে দিয়েছেন বিশেষজ্ঞরা। মুন্নি আক্তার। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর আজ এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে যে বাংলাদেশের মাধ্যমিক আর উচ্চ শিক্ষা অধিদপ্তরের আওতাধীন যে সমস্ত বেসরকারি মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানগুলো, তারা শিক্ষার্থীদের কাছ থেকে শুধু টিউশন ফি গ্রহণ করবে। চলতি বছর 18 মার্চের পর থেকে তারা অন্য যে সমস্ত ফি নিয়েছে তা হয় ফেরত দিতে হবে বা টিউশন ফির সঙ্গে সমন্বয় করতে হবে। কী প্রেক্ষাপটে এই সিদ্ধান্ত তা জানতে আমি কথা বলেছিলাম ঢাকায় সংবাদদাতা রাকিব হাসনাতের সঙ্গে। মূল কারণ যেটি উল্লেখ করা হয়েছে সেটি হলো করোনা ভাইরাস জনিত পরিস্থিতি, এবং সেখানে একটি জিনিস বলা হয়েছে যে
বাংলাদেশে মূলত গত 18ই মার্চ থেকে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ আছে। তো এর মধ্যে বিভিন্ন টেলিভিশনে বা বিভিন্নভাবে কিছু ক্লাসের হচ্ছে, কিন্তু সেখানে কিছু শিক্ষা প্রতিষ্ঠান এগুলো খুব ভালোভাবে করতে পারেনি এবং একইভাবে বেশিরভাগ শিক্ষার্থী এসব অনলাইন ক্লাসে অংশগ্রহণ করতে পেরেছে মনে করা হচ্ছে, কিন্তু অনেক শিক্ষার্থী আবার পারেনি। তো এর মধ্যে আসলে অভিভাবকদের দিক থেকে একটি কথা আসছিল, যেহেতু স্কুলগুলো বন্ধ এবং শিক্ষার্থীরা অনলাইনে ক্লাস করছে কিংবা এ ধরনের বিকল্প পন্থায় ক্লাস করছে, সেক্ষেত্রে টিউশন ফি নিয়ে কিছু কিছু প্রতিষ্ঠানের সঙ্গে অভিভাবকদের কিছুটা মতদ্বৈধতা পরিলক্ষিত হচ্ছিল এবং কিছু অভিভাবক বলছিলেন যে একদিকে স্কুল বন্ধ, অন্যদিকে করোনা পীড়িত সময়ে তাদের আর্থিক ক্ষতি হচ্ছে, এই কারণে টিউশন ফি তাদের পক্ষে দেওয়া সম্ভব না। আবার স্কুলগুলো বলছে যে টিউশন ফি ছাড়া কিভাবে চলবে, শিক্ষক কর্মকর্তা কর্মচারীদের কি হবে, এসব প্রসঙ্গগুলো মাধ্যমিক এবং উচ্চশিক্ষা অধিদপ্তর কারণ হিসেবে উল্লেখ করেছে এই সিদ্ধান্ত নেয়ার এবং সেটি উল্লেখ করেই তারা বলেছে যে একদিকে যেমন অভিভাবকদের অসুবিধার কথা ভাবতে হবে, অন্যদিকে শিক্ষা প্রতিষ্ঠানগুলো যেন বন্ধ বা অকার্যকর হয়ে না যায় কিংবা বেতন না পেয়ে শিক্ষক কর্মচারীদের জীবন যেন চরম সংকটে পতিত না হয়, সেটাও খেয়াল রাখতে হবে। আর সে কারণেই এই সিদ্ধান্তগুলো নেওয়া হয়েছে। তো সরকারের আদেশে বলা হচ্ছে যে স্কুলগুলো ছাত্রছাত্রীরা যে ফি দেয় তার বাইরে অন্য কোনো ধরনের অর্থ নিতে পারবে না। তো অন্য কি কি অর্থ আসলে এই স্কুলগুলো নিচ্ছিল? না, আসলে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে যে শুধু টিউশন ফিটা নিতে পারবে। টিউশন ফির বাইরেও দেশের বিভিন্ন জায়গার স্কুল বিভিন্ন ধরনের ফি নিয়ে থাকে। যেমন ধরেন শহর অঞ্চলের স্কুলগুলোতে আপনি দেখবেন যে টিফিন ফি আছে, গ্রন্থাগার ফি আছে, বিজ্ঞানাগার ফি আছে, ম্যাগাজিন ফি আছে, উন্নয়ন ফি আছে, পুনর্ভর্তি ফি আছে। তো এই অতিরিক্ত ফিগুলো এখন আজকের যে বিজ্ঞপ্তি তারা দিয়েছে মাধ্যমিক এবং উচ্চশিক্ষা অধিদপ্তর, তারা বলছে যে টিউশন ফি ছাড়া আর কোনো ধরনের ফি নেওয়া যাবে না এবং সেক্ষেত্রে তারা কয়েকটি বিষয় উল্লেখ করেছে, যেমন টিফিন বলেছে, পুনর্ভর্তি বলেছে, গ্রন্থাগার বলেছে, বিজ্ঞানাগার বলেছে, ম্যাগাজিন এবং উন্নয়ন বলেছে এবং বলেছে যে এর বাইরেও এই ধরনের যদি আর কোনো ফি থাকে যেটি ওই নির্দিষ্ট খাতে শিক্ষার্থীদের জন্য ব্যয় করতে পারবে না, কারণ এখন তো স্কুল বন্ধ। আমি বিষয়টি নিয়ে মাধ্যমিক উচ্চশিক্ষা অধিদপ্তরের মাধ্যমিক উইংয়ের যিনি পরিচালক তার সঙ্গে কথা বলেছি। তিনি আমাকে এটি বলেছেন যে করোনা ভাইরাসের কারণে দেশে যে পরিস্থিতি সব কিছু বিবেচনা করে স্কুল, শিক্ষার্থী, অভিভাবক সবার কথা বিবেচনা করে তারা এই সিদ্ধান্তগুলো নিয়েছেন। তো স্কুলগুলো কি বলছে? তারাই বা স্কুল বন্ধ থাকা অবস্থায় টিউশন ফির বাইরে এ সমস্ত অতিরিক্ত ফিগুলো নিচ্ছিল কেন? আসলে স্কুল বন্ধ বলতে যেটি বোঝানো হয়, স্কুল কিন্তু একেবারে শতভাগ বন্ধ এটি বলা যাবে না, কারণ শিক্ষকরা কিন্তু অনেকেই কাজ করছেন। কয়েক লাখ শিক্ষক আছেন যারা ডিজিটালি কন্টেন্ট তৈরি করে সেগুলো নিয়ে কাজ করছেন এবং সপ্তাহে একদিন দুই দিন অনেক জায়গায় শিক্ষার্থীদের কর্মকর্তাদের স্কুলে আসতে হয়, ফলে স্কুলগুলোর একটি খরচ আছে এবং মাধ্যমিক পর্যায়ে শিক্ষা প্রতিষ্ঠানগুলো বাংলাদেশে সরকারি স্কেলে একটি বেতন পান, কিন্তু সরকারি স্কুলের শিক্ষকদের মতো তারা সব সুবিধা পান না। অর্থাৎ তাদের বেতনের বাইরেও কিছু জিনিস আছে যেগুলো আসলে স্কুলের আয় থেকে শিক্ষকরা পেয়ে থাকেন বা কর্মকর্তা কর্মচারীরা পেয়ে থাকেন। এখন স্কুলগুলো বলছে যে যদি অন্য কোনো ফি না নেওয়া যায়, প্রত্যেকটি স্কুলের নিজস্ব কিছু খরচ আছে, বিদ্যুৎ খরচ আছে, পানির খরচ আছে, এরকম আনুষঙ্গিক একটি স্কুল চালাতে গেলে যে ধরনের আনুষঙ্গিক খরচগুলো রয়েছে সেগুলো এই ধরনের ফি থেকে মেটাতে হতো বলে তারা বলছেন। এবং শিক্ষকরা এবং আমি মাধ্যমিক পর্যায়ে শিক্ষকদের সংগঠন বাংলাদেশ শিক্ষক সমিতির সভাপতি নজরুল ইসলাম, তার সাথেও কথা বলেছিলাম। তিনি একই কথা বলছেন যে এর ফলে আসলে শিক্ষক কর্মকর্তা কর্মচারীরা ক্ষতির শিকার হবেন বলে তারা মনে করছেন। রাকিব হাসনাত। শ্রোতাদের এখানে জানিয়ে রাখি যে বিবিসি বাংলায় আজকের পরিক্রমায় যে ফোন ইন রয়েছে তাতে কিডনি, প্রোস্টেট সহ ইউরোলজি বিষয়ক আপনাদের প্রশ্নের জবাব দেবেন ঢাকার শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের ইউরোলজি বিভাগের সহযোগী অধ্যাপক ডাক্তার মোহাম্মদ ফজল নাসের। এতে যোগ দিতে চাইলে 017114115578 এই নম্বরে SMS করে আপনার নাম ঠিকানা জানিয়ে দিন। অনুষ্ঠানের আগে আমরাই আপনার সঙ্গে যোগাযোগ করব। আপনারা শুনছেন বিবিসি বাংলার প্রবাহ। বাংলাদেশের তারকা ক্রিকেটার সাকিব আল হাসান কলকাতায় একটি কালী পূজায় যোগ দেওয়ার জন্য সোশ্যাল মিডিয়াতে এসে যেভাবে প্রকাশ্যে ক্ষমা চেয়েছেন তার জন্য এবার ভারতের হিন্দুত্ববাদী কিছু গোষ্ঠীও হতাশা প্রকাশ করেছে। বিশ্ব হিন্দু পরিষদ যেমন সরাসরি বিবিসিকে বলেছেন যে ব্যক্তি স্বাধীনতা এবং অধিকারের প্রতি সাকিব আরও মর্যাদা দেবেন বলেই তারা আশা করেছিলেন। তবে এই ভাবধারার সঙ্গে যুক্ত অন্য কিছু নেতা বলছেন যে বাংলাদেশে আজকে যে বাস্তবতা তাতে প্রাণের ভয়ে কার্যত বাধ্য হয়েই যে সাকিবকে ক্ষমা চাইতে হয়েছে এটা তারা বুঝতে পারছেন। দিল্লি থেকে শুভজ্যোতি ঘোষ। বাংলাদেশের তারকা ক্রিকেটার সাকিব আল হাসান কলকাতায় একটি কালী পূজায় যোগ দেওয়ার জন্য সোশ্যাল মিডিয়াতে এসে যেভাবে প্রকাশ্যে ক্ষমা চেয়েছেন তার জন্য এবার ভারতের হিন্দুত্ববাদী কিছু গোষ্ঠীও হতাশা প্রকাশ করেছে। বিশ্ব হিন্দু পরিষদ যেমন সরাসরি বিবিসিকে বলেছেন যে ব্যক্তি স্বাধীনতা এবং অধিকারের প্রতি সাকিব আরও মর্যাদা দেবেন বলেই তারা আশা করেছিলেন। তবে এই ভাবধারার সঙ্গে যুক্ত অন্য কিছু নেতা বলছেন যে বাংলাদেশে আজকে যে বাস্তবতা তাতে প্রাণের ভয়ে কার্যত বাধ্য হয়েই যে সাকিবকে ক্ষমা চাইতে হয়েছে এটা তারা বুঝতে পারছেন।
ক্রিকেটার সাকিব আল হাসানের কলকাতার একটি কালীপুজোয় যোগদান এবং তাকে কেন্দ্র করে বিতর্কের ঢেউ এবার বাংলাদেশ পেরিয়ে ভারতেও আছড়ে পড়ছে। একজন প্রকৃত মুসলমান হিসেবে কালীপুজোর অনুষ্ঠানে যাওয়াটা তার উচিত হয়নি। সোশ্যাল মিডিয়াতে সাকিব আল হাসানের এই বক্তব্য ভারতের হিন্দুত্ববাদী গোষ্ঠীগুলো মোটেও ভালোভাবে নিচ্ছে না। বিশ্ব হিন্দু পরিষদের শীর্ষস্থানীয় নেতা ড সুরেন্দ্র জৈন যেমন বিবিসি বাংলাকে বলছিলেন, সাকিবের মতো তারকা ক্রিকেটারের কাছ থেকে তারা আরও নির্ভীক আচরণ প্রত্যাশা করেছিলেন। काली पूजा पर जाना ऐसा कौन सा बड़ा अपराध कर दिया जाता है? क्या हिंदू या ईसाई उन लोगों की इफ्तार पार्टी में नहीं जाया करते हैं? क्या वो साथ? ডক্টর জৈনের কথায় কালীপুজোয় যাওয়াটা কিভাবে বড় অপরাধ হতে পারে? হিন্দু ও খ্রিস্টানরা কি মুসলিমদের ইফতার পার্টিতে যোগ দেন না? অনেক হিন্দু তো নামাজেও সামিল হন। এটা দুর্ভাগ্যের যে কালীপুজোয় যাওয়ার অপরাধে বাংলাদেশে একজন তারকাকেও প্রাণের হুমকি দেওয়া হচ্ছে, কিংবা ফেসবুক পোস্টের বাহানায় হিন্দুদের ওপর হামলা চালানো হচ্ছে। সাকিব আল হাসানের মতো একজন নন্দিত ক্রিকেটার এই ইসলামী মৌলবাদের নিন্দা করবেন, এটাই আমাদের প্রত্যাশা ছিল। তার কাছ থেকে এই বার্তাটাই চেয়েছিলাম যে বিভিন্ন ধর্মের সহাবস্থান তখনই সম্ভব যখন পরস্পরের প্রতি সম্মান থাকে। कोएग्जिस्टेंस तभी संभव है जब आप दूसरों का सम्मान करना सीखें। পশ্চিমবঙ্গে বিজেপির সাবেক সভাপতি ও দুটি রাজ্যের প্রাক্তন রাজ্যপাল তথাগত রায় মনে করছেন, বাংলাদেশের মৌলবাদের বিরুদ্ধে ভারতে যে যথেষ্ট প্রতিবাদ দানা বাঁধেনি, সাকিব আল হাসানকে নিয়ে এই বিতর্কে এটাই সবচেয়ে আক্ষেপের বিষয়। খেলো করা হলো মানে এটার মধ্যে সবচেয়ে রিগ্রেটেবল ব্যাপার যেটা, সেটা হলো এই যে লোকটা একটা ওকে মাথা কেটে ফেলবে এই ভয় দেখিয়ে ওকে একটা কালী পুজোর উদ্বোধন করা থেকে ওকে রেস্ট্রেন করলো, এটার বিরুদ্ধে কোনো প্রতিবাদ হলো না। আমাদের দেশে এত ধর্ম নিরপেক্ষতায় ভেসে যাচ্ছে যারা তথাকথিত সেকুলার, তারা কেউ বললো না যে বাংলাদেশে এই লোকটা যেটা করেছে সেটা অন্যায় কাজ করেছে। ওর যদি ইচ্ছায় কালী পুজোর উদ্বোধন করতে, ওর কালী পুজোর উদ্বোধন ওকে করতে দেওয়া উচিত। সোশ্যাল মিডিয়াতে নানা হিন্দুত্ববাদী পোস্টের জন্য পরিচিত তথাগত রায় অবশ্য বিবিসির কাছে এটাও স্পষ্ট করে দিয়েছেন, ক্ষমা চাওয়ার জন্য তিনি সাকিব আল হাসানকে অন্তত দোষ দিচ্ছেন না। প্রাণের ভয়ে আর একটা লোকে করতেই পারে, কিন্তু সেটা তো কন্ডেমনেশন হওয়া উচিত ইন্ডিয়া থেকে। কন্ডেমনেশনটা যে নেই, দ্যাট proves the hypocrisy of the so-called seculars. When the Muslim does something wrong, they close their eyes. কলকাতার যে পুজোতে সাকিব এসেছিলেন সেখানে তিনি একজন মুসলিম হিসেবে নন, বরং ধর্মের ঊর্ধ্বে একজন জনপ্রিয় ক্রিকেটার হিসেবে এসেছিলেন। সেটা আয়োজকদের স্পষ্ট করে দেওয়া উচিত ছিল বলেও অনেকে মনে করছেন, যেমন কলকাতায় আরএসএস এর অত্যন্ত ঘনিষ্ঠ ভাষ্যকার রন্তিদেব সেনগুপ্ত। আমি ধর্মের থেকেও বড়ভাবে দেখছি এটাকে মানুষের, প্রতিটি মানুষের তার নিজস্ব ব্যক্তিগত অধিকার আছে, ব্যক্তিগত স্বাধীনতা আছে, তার উপর হস্তক্ষেপ, এবং এটা ইসলামিস্ট মৌলবাদীরা এটা করে থাকেন। এরা যারা ওকে এনেছিলেন কলকাতার পুজোয়, আমার মনে হয় তাদের বিবৃতি দেওয়া খুব দরকার ছিল যে যিনি আসছেন, যিনি আমাদের পুজোয় এসছেন, তিনি উদ্বোধন করুন বা এমনি দেখতে আসুন, যেভাবেই আসুন, তিনি তার ব্যক্তিগত চয়েসে ব্যক্তিগত স্বাধীনতা এনেছেন এবং আমরা তাকে একজন ভালো ক্রিকেটার সেই হিসেবে এনেছি, তাকে শ্রদ্ধা সম্মান জানাতেই এনেছি। তারাও যদি ভয়ে গুটিয়ে যান তাহলে তো তারা এনেছিলেন কেন করে সেই ক্রিকেটারটিকে? আমার প্রশ্ন সেখানেই, তারাও তো কাপুরুষতার পরিচয় দেখাচ্ছেন। কলকাতার ওই পুজোটির প্রধান উদ্যোক্তা ও তৃণমূল নেতা পরেশ পাল অবশ্য ইতিমধ্যেই বিবিসিকে জানিয়েছেন, সাকিব নন, তাঁদের পুজোর উদ্বোধন করেছিলেন একজন হিন্দু সন্ন্যাসী। এদিকে বর্তমানে দিল্লি প্রবাসী বাংলাদেশি লেখিকা তসলিমা নাসরিন টুইট করেছেন, কালীপুজোয় যাওয়ার জন্য সাকিব আল হাসানের ক্ষমা চাওয়া মোটেই উচিত হয়নি। যে মুসলিমরা পুজো মণ্ডপে যান কিংবা হিন্দুদের প্রতি সহানুভূতিশীল, এতে তাদের হত্যা করতে ইসলামী মৌলবাদীরা উৎসাহিত হবে বলেও তিনি মন্তব্য করেছেন। শুভজ্যোতি ঘোষ। এবারে আজকের সংক্ষিপ্ত বিশ্ব সংবাদ মাসুদ হাসান খানের কাছে। থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে সরকার পদ্ধতিতে সংস্কারের দাবিতে আজও হাজার হাজার মানুষ রাস্তায় বিক্ষোভ করছে। গতকাল এরকম বিক্ষোভের সময় পুলিশের সাথে রক্তক্ষয়ী সংঘর্ষে অনেকে জখম হন। বিক্ষোভকারীরা সংবিধান সংশোধন করে রাজতন্ত্রের ক্ষমতা কমানোর দাবি করছেন। 2014 সালে সেনা অভ্যুত্থানের পর গৃহীত সংবিধানে সংস্কারের 6টি প্রস্তাবের উপর থাই পার্লামেন্টে আজ ভোট গ্রহণ চলছে। কেনিয়ার পুলিশ বলছে রাজধানী নাইরোবিতে একটি শিশু পাচার চক্রের সন্ধান তারা পেয়েছে। পুলিশ বলছে এই চক্রের সাথে সিনিয়র কজন স্বাস্থ্য কর্মকর্তার যোগসাজশ রয়েছে। সরকারি একটি হাসপাতালের 3 জন ডাক্তারকে গ্রেপ্তার করা হয়েছে। সম্প্রতি বিবিসির একটি অনুসন্ধানে এই কেলেঙ্কারির খবর প্রকাশের পর পুলিশ উদ্যোগী হয়। ইরাক এবং সৌদি আরব গত 30 বছরের মধ্যে প্রথমবারের মতো আবার সীমান্ত ক্রসিংটি খুলে দিয়েছে। এই মরু ক্রসিং দিয়ে পণ্য এবং মানুষ যাতায়াতের অনুমোদন ইঙ্গিত করছে যে দুই দেশের মধ্যে সম্পর্ক ভালো হচ্ছে। 1990 সালে কুয়েতে সাদ্দাম হোসেনের সামরিক অভিযানের পর সৌদি আরব ইরাকের সাথে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করে।
তবে 2015 সালে সৌদিরা বাগদাদে নতুন করে তাদের দূতাবাস খোলে। করোনা ভাইরাস মহামারী সামাল দিতে ইউরোপ যখন হিমশিম খাচ্ছে, তখন পোল্যান্ডে এই ভাইরাসে আক্রান্ত হয়ে একদিনে সর্বোচ্চ সংখ্যক মৃত্যু রেকর্ড করা হয়েছে। পোলিশ স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে গত 24 ঘন্টায় 630 জনের মৃত্যু হয়েছে। সেকেন্ড ওয়েভ ঠেকাতে পোল্যান্ডে আংশিক লকডাউন জারি করা হয়েছে। বলা হচ্ছে বর্তমান সংক্রমণের হার গত এপ্রিলে প্রথম দফার সংক্রমণের চেয়ে 30 গুণ বেশি। ইসরায়েল বলছে অধিকৃত গোলান হাইটসে বিস্ফোরক পাওয়ার পর তারা সিরিয়ায় সিরীয় সেনাবাহিনী ও ইরানি কুদস বাহিনী লক্ষ্য করে বিমান হামলা চালিয়েছে। সিরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থার খবরে বলা হয়েছে এতে সামরিক বাহিনীর 3 জন সৈন্য নিহত এবং 1 জন আহত হয়েছে। কিন্তু সিরিয়ান অ্যাক্টিভিস্টরা বলছেন হতাহতের প্রকৃত সংখ্যা এর চেয়েও বেশি। পশ্চিম সাহারার স্বাধীনতার দাবিতে আন্দোলনকারী পলিসারিও মুভমেন্ট আগের রাতের গোলা বিনিময়ের পর বলছে তারা এখন মরক্কোর সঙ্গে যুদ্ধাবস্থায় লিপ্ত হয়েছে। শুনছিলেন সংক্ষিপ্ত বিশ্ব সংবাদ। বাংলাদেশের রাজধানী ঢাকার দয়াগঞ্জ, গেন্ডারিয়া এবং যাত্রাবাড়ি এলাকায় 3টি লাইসেন্সবিহীন মাদকাসক্তি নিরাময় কেন্দ্রে অভিযান চালিয়ে সেটি বন্ধ করে দিয়েছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। ঢাকার এক মানসিক হাসপাতালে একজন পুলিশ কর্মকর্তার মৃত্যুর বিরুদ্ধে ওই অভিযান শুরু হয়। মৃত্যুর ব্যাপারে ওই অভিযান শুরু হয়েছিল। তবে বাংলাদেশে এরকম অসংখ্য নিরাময় কেন্দ্র রয়েছে যাদের বিরুদ্ধে চিকিৎসা দেওয়ার পদ্ধতি সহ নানা অনিয়মের অভিযোগ রয়েছে। এ ব্যাপারে বিস্তারিত শুনুন ঢাকা থেকে শাহনাজ পারভিনের প্রতিবেদনে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বলছে সিলগালা করে দেয়া নিরাময় কেন্দ্রগুলো কোনো নিবন্ধন ছাড়াই ক্লিনিক পরিচালনা করছিল। একটি মাদকাসক্তি নিরাময় কেন্দ্র পরিচালনা করতে যে ধরনের অবকাঠামো দরকার তা তাদের ছিল না। এছাড়া এই নিরাময় কেন্দ্রগুলো থেকে বেশ কিছু অনুমোদনহীন ইনজেকশন উদ্ধার করা হয়েছে। বাংলাদেশে এসব মানসিক হাসপাতাল ও মাদকাসক্তি নিরাময় কেন্দ্রে যে পদ্ধতিতে চিকিৎসা দেওয়া হয় সে নিয়ে প্রচুর অভিযোগ রয়েছে। ঢাকায় অন্তত 4 বার মাদকাসক্তি নিরাময় কেন্দ্রে ভর্তি ছিলেন এমন একজন বিবিসিকে জানিয়েছেন তার অভিজ্ঞতার কথা। আমাকে ভর্তি করার শুরুর দিকে কিছু ঔষধ খেতে বলা হলো। আমি জানতে চাইলাম এগুলো কিসের ওষুধ। সে নিয়ে জানতে আমি উপস্থিত চিকিৎসকের কাছে গেলে আমাকে বলা হলো এসব ব্যাখ্যা করার সময় নেই তার। চেম্বার থেকে বের হওয়ার পর দেখি 7-8 জন বাইরে দাঁড়িয়ে আছে। আমাকে যখন জোর করে ঔষধ খাওয়ানোর চেষ্টা করা হলো, আমি বাধা দিলে এতজন মিলে যেভাবে আমাকে ঠেসে ধরলো, আমার হার্টের সমস্যা আছে, আমার দম বন্ধ হয়ে গিয়েছিল। এরপর আমাকে তারা বেঁধে রাখে। আমার ব্যাপক পিপাসা পাচ্ছিল। আমি তাদের কাছে পানি চাইলে তারা আমাকে তা দেয়নি। আমার সহকর্মীর কণ্ঠে তার অভিজ্ঞতা বর্ণনা করা হলো, কারণ এই ব্যক্তির অনুরোধে আমরা তার পরিচয় গোপন রাখছি। তিনি আরও জানিয়েছেন সেখানে যে লোক বাবুর্চি বা দারোয়ানের কাজ করে তারাই আবার মাঝে মাঝে ওয়ার্ড বয়ের কাজ করে। এই মাসের 9 তারিখ ঢাকার আদাবরে মাইন্ড এইড নামে একটি মানসিক হাসপাতালে ঠিক একই রকম ধস্তাধস্তি ও মারধরের কারণে এক পুলিশ কর্মকর্তার মৃত্যুর পর গত কয়েকদিন ধরে এ ধরনের হাসপাতালগুলোতে অভিযান চলছে। ক্লিনিক্যাল সাইকোলজিস্ট ডাক্তার ইশরাত শারমিন রহমান বলছেন তার চোখে এ ধরনের ঘটনার পেছনে মূল কারণগুলো কি। যেটা হয় যে অনেক ক্ষেত্রেই যে যারা পেশেন্ট থাকে, যারা হয়তো এখন রিকভারি আছেন তারা, বা অনেক ক্ষেত্রে আসলে ছেলে বা মেয়ে ড্রাগসে ছিল সেখান থেকে অনেকে খোলেন, বা অনেকে টাকা পয়সা আছে, এটা একটা লাভজনক বিজনেস, সেই ভাবনা থেকে কিন্তু অনেকেই এই মেন্টাল হেলথ যে হাসপাতালগুলো এগুলো করে। সেই ক্ষেত্রে কিন্তু তারা আসলে তাদের নিজেদের যেহেতু অভিজ্ঞতা নাই, একটা নর্মাল হাসপাতাল আর মানসিক হাসপাতালের মধ্যে কিন্তু পার্থক্য আছে। তো এখানে যারা নার্স থাকবে, যারা ওয়ার্ড বয় থাকবে, তাদেরকে কিন্তু সেই রকম ট্রেইনড হতে হবে। অনেকগুলোতেই দেখা যায় যে আসলে অল্প টাকায় যেহেতু সার্ভিস দেওয়ার জন্য লোক পাওয়া যায়, গ্রাম থেকে আনা বা আশেপাশে পরিচিত লেভেল থেকে যাদেরকে পাওয়া যায়, যাদের কাজের দরকার আছে, তাদেরকে নিয়ে আসলে ওয়ার্ড বয় চাকরিতে ঢুকিয়ে দেওয়া হচ্ছে। তিনি বলছেন প্রায়শই বাংলাদেশে মানসিক রোগী ও মাদকাসক্ত ব্যক্তিদের একই সাথে রাখা হয়। সেখানে হাসপাতালে সার্বক্ষণিক চিকিৎসক থাকেন না এমন নজির রয়েছে প্রচুর। কনসালটেন্টরা দিনে নির্দিষ্ট সময় রোগী দেখেন, কিন্তু মাদকাসক্তি ও মানসিক রোগীদের নানা ধরনের আচরণগত সমস্যা থাকে। সেরকম কোনো সমস্যা দেখা দিলে বা চিকিৎসায় কোনো সমস্যা দেখা দিলে সাথে সাথে কোনো চিকিৎসকের পরামর্শ মেলে না। তাছাড়া এই চিকিৎসা সাধারণ অসুখের মতো নয়, কিন্তু এসব হাসপাতালে যারা ওয়ার্ড বয় ও নার্স রয়েছেন তাদের আলাদা প্রশিক্ষণের কোনো ব্যবস্থা বাংলাদেশে নেই। স্বাস্থ্য অধিদপ্তরের হাসপাতাল বিষয়ক পরিচালক ডাক্তার ফরিদ হোসেন মিয়া বলছেন তারা নিয়মিত নজরদারি করছেন, কিন্তু মূল দায়িত্বটি আসলে কার সে নিয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও স্বাস্থ্য অধিদপ্তরের মধ্যে এক ধরনের সমন্বয়হীনতা রয়েছে।
ওই যে এটা করে কি, এটা আবার একটা ওই যে মাদক অধিদপ্তর থেকে একটা নিরাময় কেন্দ্র হিসাবে ওরা আবার লাইসেন্স নিয়ে আসে, এই লাইসেন্স দিয়ে ওরা এই কাজগুলি করে। চিকিৎসা করতে গেলে, ডাক্তার রোগীকে চিকিৎসা করতে গেলে এবং হাসপাতাল ডিক্লেয়ার করতে গেলে তাকে আমাদের স্বাস্থ্য অধিদপ্তর থেকে লাইসেন্স নিতে হবে। আমি মনে করি দুই জায়গায় থেকে তাকে মাদকের একটা লাইসেন্স নিতে হবে, আমাদের স্বাস্থ্য অধিদপ্তর ক্লিনিকের একটা লাইসেন্স নিতে হবে। তাদের পারমিশন নিয়ে যদি হাসপাতাল, তাহলে আমাদের তাদের সাথে বসতে হবে, বসে কি সিদ্ধান্ত নেওয়া যায় সেই ব্যাপারে আলাপ করতে হবে। বাংলাদেশে কত অবৈধ মানসিক হাসপাতাল ও মাদকদ্রব্য নিরাময় কেন্দ্র রয়েছে যার সঠিক সংখ্যা কর্তৃপক্ষ নিজেরাও জানে না। আর বাংলাদেশে যা প্রায়শই ঘটে, কোনো বড় ঘটনা ঘটলে তবেই নড়ে চড়ে বসে কর্তৃপক্ষ। শাহনাজ পারভিন। এবারে নজর দেব আজকের সামাজিক মাধ্যমে টপ ট্রেন্ডিং খবরগুলোর দিকে। ধন্যবাদ পুলক। সামাজিক মাধ্যমে আলোচিত নানা বিষয় নিয়ে হাজির হয়েছি আমি রাহেন মাসুদ এবং আমার সাথে আছেন আমি ফয়সাল জিতুমির। রাহেন, সপ্তাহ জুড়েই কিন্তু আলোচনায় সাকিব আল হাসান এবং সোশ্যাল মিডিয়াও কিন্তু আসলে সেরকমটাই দেখা যাচ্ছে। টাইমলাইনে কিন্তু সাকিব আল হাসানকে নানান রকমের খবর আসছে। তবে আজকের যেটি খবর, যে কারণে তিনি আলোচনায় উঠে এসেছেন, সেটি হলো বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নিরাপত্তা বিভাগ থেকে তার জন্য নিয়োগ করা হয়েছে একজন সশস্ত্র নিরাপত্তা রক্ষী। ফেসবুকে হত্যার হুমকি পাওয়ার পর বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে এই ব্যবস্থা নেওয়া হয়। এই কথাটি সাংবাদিকদের জানিয়েছেন বিসিবির প্রধান নির্বাহী নিজামুদ্দিন চৌধুরী। স্বাভাবিকভাবে এটি নিয়েও কিন্তু নানান ধরনের মন্তব্য দেখা যাচ্ছে, বিশেষ করে ফেসবুকে। যেরকম লাবণ্য সরকার লিখেছেন, এটা লজ্জার বিষয় মৌলবাদীদের কাছে ক্ষমা চেয়ে নিজেকে নিরাপত্তার মধ্যে আবদ্ধ করা। নুরুল আফসার বলছেন, ওই হুমকি পর্যন্তই সীমাবদ্ধ। সাকিবরা দেশের গর্ব, দেশের মানুষ সাকিবকে ভালোবাসে, তার ক্ষতি কেউ করবে বলে আমার মনে হয় না। এদিকে মোহাম্মদ আবু সাইদ নামের একজন লিখেছেন, নিজের দেশে থেকেও যদি নিজের নিরাপত্তা নিয়ে ভাবতে হয়, তাহলে সেই দেশে থাকার চাইতে না থাকাই ভালো, এমনটাই মনে করছেন তিনি। আর যে এই বিজয় নামের একজন লিখেছেন, আসলে সাকিব এইসব কিছু নিজে থেকে চায়নি, কিন্তু বিসিবি বাড়তি সতর্কতার জন্য নিরাপত্তা বাড়িয়েছে। নিজামুদ্দিন নামের একজন লিখেছেন, দেশে যারাই একটু ভালো করে, বিশ্বে একটু পরিচিতি লাভ করে, দেশকে রিপ্রেজেন্ট করে, তাদেরকে যে কোনোভাবে টেনে হিচড়ে নিচে নামানো হচ্ছে আমাদের কাজ। আমরা এমন এক জাতি, সামনে কিছু দেখলে পেছনের কথা আর মনে থাকে না। রায়হান, সাকিবকে নিয়ে কিন্তু আরও নানান রকম খবর আছে বিবিসি বাংলার পাতায়। বিশেষ করে সাকিব আল হাসান যে কলকাতায় যে পূজার অনুষ্ঠানে গিয়ে যে সমালোচনা তৈরি হয়েছে, সেটা নিয়ে কিন্তু আজকে বক্তব্য দিয়েছেন কলকাতার এই পূজার আয়োজকরা। পূজা কমিটির প্রধান উদ্যোক্তা ও তৃণমূল কংগ্রেস নেতা পরেশ পাল বলেছেন, উগ্র মৌলবাদীদের কাজ এই সাকিবকে হত্যার হুমকি দেয়া। তিনি বিবিসি বাংলাকে দেয়া এক সাক্ষাৎকারে বলেছেন, মিস্টার হাসান তাদের পুজোর উদ্বোধন কখনোই করেননি, তাই মুসলমান হয়েও হিন্দুদের পূজায় কেন হাজির ছিলেন সেই প্রশ্ন তুলে তার সমালোচনা করাও অন্যায্য। বিবিসি বাংলার ফেসবুক পাতায় এই খবরের নিচেও এসেছে নানান মন্তব্য। আবিদ হোসেন লিখেছেন, যদিও উদ্বোধক হিসেবে নয়, তবুও যেহেতু ধর্মীয় অনুষ্ঠান, সেখানে যাওয়াটা তার নিজের জন্যই ঠিক হয়নি। মোহাম্মদ সোহেল আরমান লিখেছেন, একজন আবেগের তাড়নায় যে খারাপ আচরণ করেছে তার জন্য সে নিজেই দায়ী। আমরা সবাই তার এই কাজের বিরোধিতা করি। যেখানে তার নিজের স্ত্রী তাকে গ্রেফতার করতে আইন প্রয়োগকারী সংস্থাকে সহযোগিতা করেছে, সেখানে মৌলবাদী শক্তি বলে প্রচার করা হচ্ছে কেন? অন্যদিকে হাসান মামুন আবার সমালোচনা করছেন যে পরেশ পাল কেন একজন মুসলিমকে নিয়ে পূজা মণ্ডপে গেল। ভারতে কি কোনো সেলিব্রিটির অভাব আছে যার কারণে পূজা মণ্ডপে মুসলিমকে নিয়ে যেতে হবে? আসলে এটা নিয়ে তিনি সমালোচনা করছেন, যদিও রায়হান সেখানে কিন্তু অনেক ভারতীয় মুসলমানরাও হাজির ছিলেন। আরও একটি সংবাদ আজ ট্রেন্ড করেছে। নিউজিল্যান্ডের পুলিশের পোশাকে হিজাব অন্তর্ভুক্ত করা হয়েছে। উদ্দেশ্য আরও বেশি মুসলমান নারীকে পুলিশ বাহিনীতে যোগ দিতে উদ্বুদ্ধ করা। সদ্য নিয়োগ পাওয়া পুলিশ কনস্টেবল জিনা আলী হবেন প্রথম পুলিশ কর্মকর্তা যিনি নিউজিল্যান্ডে আনুষ্ঠানিকভাবে পুলিশের ইউনিফর্মের সঙ্গে হিজাব পরবেন। ফিরোজ আহমেদ লিখেছেন, নিউজিল্যান্ড পৃথিবীর সবচেয়ে শান্তিপ্রিয় ধর্মনিরপেক্ষ দেশ। ওখানে সকল ধর্মকে সমান সম্মান প্রদর্শন করে থাকে এবং এ সকল ভালো কাজের কর্ণধার নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী মিস জেসিন্ডাকে ধন্যবাদ। তবে এখানেও কিন্তু সমালোচনা এসেছে। এমদাদ মিসবাহ নামের একজন লিখেছেন, এমন হিজাবের কথা কোরআন হাদিসের কোথাও নেই। এসব ফ্যাশন পর্দা করার চেয়ে না করা অনেক ভালো, কারণ এতে পর্দার ব্যাপারে মানুষের কাছে ভুল মেসেজ যাচ্ছে। সারোয়ার জাহান তিনি এটি নিরপেক্ষ দৃষ্টিভঙ্গি থেকে দেখে বলেছেন, এটাই হলো স্বাধীনতা। হিজাব পরার অধিকার যেমন আছে, শর্ট পরারও অধিকার আছে। কেউ চিল্লাচিল্লি করবে না। এই খবরটি বেশ শেয়ার হচ্ছে কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে। ঠিক বলেছেন রায়হান। তবে শেষ করব একটা অন্যরকম খবর দিয়ে। ভারতে সঙ্গিনীর খোঁজে প্রায় ৩,০০০ কিলোমিটার পথ পাড়ি দিয়েছে একটি বাঘ। এই খবরে অনেকে মজার মন্তব্য করেছেন, আবার অনেকেই বলেছেন এটাই তো স্বাভাবিক। যেরকম মাহমুদ সনি লিখেছেন, একটা জীবন সঙ্গীর খুব প্রয়োজন ছিল তাই এত দূর পাড়ি দিয়েছে। মোহাম্মদ সাইফ বলছেন, নর্মালি কি তারা কোনো যানবাহন ব্যবহার করে? তবুও প্রজন্মকে রক্ষার্থে তারা চেষ্টা করেছে। সাধুবাদ জানিয়েছেন তিনি।
তবে তিনি মজা করে আরও লিখেছেন, মানুষ হলে বলা হতো একটি সন্তানের বেশি নয়, না হলে ভালো হয়। আসলে রায়হান, খবরটি কিন্তু হচ্ছে একজন বাঘকে ঘিরে, যার গবেষণার অংশ হিসেবে তার শরীরে বিভিন্ন ডিভাইস দিয়ে দেখা হয়েছে সে কত দূর হেঁটেছে বা ট্রেকিং গিয়েছে। করা হয়েছে তাকে। তো এই ছিল আজকের মতো সামাজিক যোগাযোগ মাধ্যমের আপডেট। ধন্যবাদ সবাইকে সঙ্গে থাকার জন্য। অনেক আর এরই সঙ্গে শেষ করছি আজকের প্রবাহ। বাংলাদেশের সময় রাত 10:30টায় রাতের অধিবেশন পরিক্রমা শুনতে ভুলবেন না যেন। ভালো থাকবেন।